আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা এখানে করতে চলেছি সেটা হচ্ছে দশম শ্রেণীর বাংলা ভিডিও। এটা দেখো, এটা পম্পা স্টাডি সেন্টার, এই চ্যানেলটির নাম। আমি পম্পা দাস, এবং এখানে যারা এই ভিডিওগুলো দেখছো তাদের বলে রাখি, এখানে ক্লাস 8, 9, 10 এই তিনটে ক্লাসের ইতিহাস, ভূগোল, বাংলা ভিডিও দেওয়া হয়। এবং সমস্ত রকমের যে কবিতা, গল্প বাংলার আছে, ইতিহাসের সমস্ত অধ্যায় আছে এবং ভূগোলের সমস্ত অধ্যায় আছে, সব কিছু এখানে প্রশ্ন উত্তর সহ ধারণাগুলো সব স্পষ্ট করে দেওয়া আছে। তোমরা চাইলে প্লে লিস্টে যেতে পারো, প্লে লিস্টে গিয়ে সেখানে সার্চ করে দেখতে পারো কি কি ভিডিও আছে। ঠিক আছে, প্রায় 600টারও অধিক ভিডিও আছে এবং 600টার কাছাকাছি ভিডিও আছে, 595 সম্ভবত ভিডিও হয়েছে। এবং এখানে সমস্ত ভিডিও দেওয়া আছে ক্লাস 9, 8, 9, 10-এর যে কলা বিভাগের, মানে ইতিহাস, ভূগোল, বাংলা, এই তিনটে সাবজেক্টের ওপরে। ঠিক আছে, কিছু 11 এবং 12-এর ভিডিও আছে। তোমরা আগে ভিডিওগুলো দেখো প্লে লিস্টে গিয়ে, তারপর যদি মনে হয় যে ভিডিওগুলো তোমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, কিন্তু দেখো, যদি গ্রহণযোগ্য হয়, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব না করাটা কিন্তু খুবই বোকামি হয়ে যাবে, কারণ তুমি তারপর ভিডিওগুলো পাবে না। ঠিক আছে, এবং চ্যানেলটিও তোমার কাছ থেকে হারিয়ে যাবে এবং ভিডিওর নোটিফিকেশানও আসবে না। আমার এখানে রেগুলার বেসিসে ভিডিও দেওয়া সম্ভব হয় না সব সময়, সেই কারণেই সাবস্ক্রাইব করে রাখা খুব জরুরি। আচ্ছা, এটা একটা ভালো প্রচেষ্টা। যারা অনেক সময় আছে যারা আর্টসের টিচার দিতে পারে না, বা সেই সময় আরও বেশি তাদের পড়া, আরও বেশি নোটস পাওয়ার দরকার হয়, কিভাবে পড়লে তারা উপকার হবে সেটা তাদের দরকার হয়, সেটা তারা পারে না। সেই জন্য এই ভিডিওগুলো করা, যাতে তারা সহজে এই সাবজেক্ট তিনটেতে ভালো নাম্বার পেতে পারে। দেখো, 90-95 নাম্বার কিন্তু ওঠে, এবং বাজার চলতি অনেক সহায়িকা আছে, বই আছে, কোশ্চেন অ্যান্সারের বই আছে, সব কেনার মতন ক্ষমতাও অনেকের আছে। তা সত্ত্বেও কেন নাম্বার উঠছে না? নিশ্চয়ই কিছু সমস্যা আছে, নিশ্চয়ই সমস্ত কিছু আয়ত্ত করা সম্ভব হচ্ছে না তাদের, বা প্রশ্ন উত্তর রেডি করা, কিভাবে রেডি করলে মনে থাকবে সেই সমস্ত টেকনিক তারা জানে না, বা তাদের কাছে কনসেপ্ট হয়তো ক্লিয়ার নেই। সেই সমস্ত কিছু কারণেই হয়তো নাম্বারটা ড্রপ করছে, এবং সামনেই সেমিস্টার পরীক্ষা আছে। আজকে আমি বাংলার ভিডিও নিয়ে এসেছি। বাংলায় যে অভিষেক কবিতাটি আছে, যেটা মেঘনাদ বধ কাব্যের অংশ বিশেষ, এবং মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গটি হচ্ছে অভিষেক, সেখান থেকেই অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে অভিষেক কবিতাটি সম্পর্কে আমি কিন্তু কিছু বলতে চাই না, কারণ কবিতাটি সম্পর্কে, কবিতাটির লাইন বাই লাইন, প্রত্যেকটা শব্দের মানে, কবিতাটির বিষয়বস্তু, কবিতাটি সম্পর্কে সমস্ত কোশ্চেন অ্যান্সার দেয়া আছে, আমার প্লে লিস্টে গেলেই দেখতে পেয়ে যাবে। আজকে আমি বলতে চাই যে কবিতাটি তুমি কি মানসিকতা নিয়ে কবিতাটা পড়বে। দেখো, অনেকে কিন্তু রামায়ণের গল্প জানে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি কবি প্রসঙ্গে। কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু চেয়েছিলেন একজন বিখ্যাত ইংরাজি সাহিত্যের কবি হওয়ার, তিনি স্বপ্ন দেখেছিলেন। ঠিক আছে, তিনি সেই মতো ইংল্যান্ডে পাড়িও দিয়েছিলেন, এবং সেখানে গিয়ে কিন্তু তার যে ইচ্ছা মতন সাফল্য, বা তিনি সেখানে সমাদর পাননি, বা ইচ্ছা মতো সাফল্য লাভ করতে পারেননি। সেই সময় কিন্তু তিনি দেখেছিলেন যে ভারতে, বিশেষ করে বাংলা সাহিত্যে অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু অধ্যয়ন করলে সেখান থেকে কিন্তু অনেক মণিরত্ন তিনি পেতে পারেন। সেই জন্য তিনি একটা কবিতাও লিখেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কক্ষণে আচারি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। ঠিক আছে, এই কবিতাটা তোমরা দেখে থাকবে, শুনেও থাকবে, ক্লাস 7-এ হয়তো আছে কবিতাটা। আচ্ছা, এবার দেখো, আমি একটা কথা বলি, যেটা হচ্ছে এই যে তিনি তার একটা মানে অনুশোচনা হলো, তিনি বাংলা সাহিত্য ছেড়ে দিয়ে অন্য সাহিত্যে কবি হওয়ার চেষ্টা করলেন। তিনি তো যথেষ্ট প্রতিভাবান একজন কবি, ঠিক আছে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি যখন এসে তিনি দেখলেন যে
একটা নতুন কিছু করার চেষ্টা করলেন। ঠিক আছে, তার অনবদ্য সৃষ্টি হচ্ছে মেঘনাদবধ কাব্য। সেটা কিন্তু রামায়ণের যে গল্প, রামায়ণে আমরা দেখি যে সীতা হরণ করেছিলেন রাক্ষসরাজ রাবণ, এবং তাকে উদ্ধার করতে তার স্বামী এবং তার দেওর যেটা রাম এবং লক্ষ্মণ, তাদের সহযোগিতা করেছিলেন পুরো বানর সেনা, এবং সেই বানর সেনার সহযোগিতায় রাম লক্ষ্মণ সীতাকে উদ্ধার করে, রাবণ বধ করে। এই ঘটনা হচ্ছে রামায়ণের ঘটনা। কিন্তু এই ঘটনার আমরা যেটা দেখি যে রাম আছে ধর্মের পথে এবং অধর্মের পথে আছে রাবণ। এছাড়া আমরা রামের জয় এবং রাবণের পরাজয়তে আমরা উচ্ছ্বাস প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি, কি বলি যে অধর্মের পরাজয় হয়েছে, ধর্মের জয় হয়েছে। কিন্তু এখানে একটু অন্যরকমভাবে লেখা আছে মেঘনাদবধ কাব্যটা। মেঘনাদবধ কাব্যে রাবণকে আর তার রাবণ আর মন্দোদরীর সন্তান যে ইন্দ্রজিৎকে একজন বীর হিসেবে দেখানো হয়েছে, এবং এমন বীর যে যারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেনি, যারা কখনো যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা দেখায়নি, যারা রাবণ একটা ট্র্যাজিক চরিত্র হিসেবে রাবণ এবং মেঘনাদকে উপস্থিত করা হয়েছে। মেঘনাদ মানে ইন্দ্রজিতেরই অপর নাম মেঘনাদ, তাকে উপস্থিত করা হয়েছে বা ইন্দ্রজিৎকে উপস্থিত করা হয়েছে একটা ট্র্যাজিক চরিত্র হিসেবে। ট্র্যাজিক চরিত্র এই জন্য বলা হচ্ছে কারণে বলা হচ্ছে যে রাবণ ছিল ত্রিভুবন জয়ী রাবণ। তাকে পরাস্ত করা সম্ভব নয়। তিনি এত পরাক্রমী ছিলেন এবং তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন, এবং এরকম একজন ব্যক্তির একটা চরম পরাজয় সে চোখের সামনে দেখেছে। তার ভাই কুম্ভকর্ণের মৃত্যু দেখেছে, পুত্র বীরবাহুর মৃত্যু, চিত্রাঙ্গদা আর তার অন্যতম রানী চিত্রাঙ্গদার পুত্র হচ্ছে বীরবাহুর মৃত্যু সে দেখেছে, এবং দেখে হতোদ্যম হয়ে পড়েছে। তা সত্ত্বেও কিন্তু তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে সে খবরটা পাঠায়নি, এবং না পাঠিয়ে নিজেই যুদ্ধের সাজে সেজে উঠেছিলেন, এবং যিনি যুদ্ধের ক্ষেত্রে যাচ্ছিলেন, এবং সেই সময় ইন্দ্রজিৎ এসে তাকে নিরস্ত করেন, যেতে বারণ করেন, কারণ সে থাকতে তার পিতা কেন যাবে যুদ্ধক্ষেত্রে। এবং এই যে তার পিতার প্রবল পরাজয়, মানে রাক্ষসরাজ রাবণের প্রবল পরাজয়, অথচ এই প্রবল পরাজয়ের কোনো মানে সম্ভাবনাই ছিল না। ঠিক আছে, এবং স্বর্ণলঙ্কা আগুনেও ভস্মীভূত হয়ে যায়, আমরা সে গল্প জানি। এই যে একটা চরম বিপর্যয় নেমে এসেছিল রাক্ষসরাজ রাবণের জীবনে, এবং এই বিপর্যয় সত্ত্বেও তারা যে পিছু হটেনি, এবং তারা যে অদম্য সাহসের সঙ্গে যুদ্ধ করে গেছে শেষ পর্যন্ত, এই একটা ট্র্যাজিক চরিত্রের প্রতি সহানুভূতি এবং সমবেদনা যাতে মানুষের মধ্যে, পাঠকের মধ্যে জাগানো যায়, সেই জন্যই কিন্তু এই উদ্দেশ্য নিয়েই মেঘনাদবধ কাব্যটা লেখা হয়েছে। মেঘনাদবধ কাব্যটি একটি চতুষ্পদ কবিতা সনেট একটা, এবং এখানে তুমি লক্ষ্য করে দেখবে এখানে প্রতিটি লাইনে 14টা করে বর্ণ আছে। ঠিক আছে, এই যে নতুন ধরনের মৌলিক একটা সৃষ্টি, এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তেরই সৃষ্টি, এবং তিনি এটা তার প্রথম নাটক শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠা নাটকে কলির সংলাপে তিনি এই চতুষ্পদী কবিতা বা সনেটের ব্যবহার করেছিলেন, এবং করে তিনি যথেষ্ট বাহবা পেয়েছেন। এবং তারপরে মেঘনাদবধ কাব্য তিনি 1860 সালে প্রকাশ করেন, পরবর্তী অংশ 1861 সালে প্রকাশ করেন, তাহলে 1860-61 ধরে রাখি। এবং এই কাব্যটা লেখার পরে তাকে প্রথম সম্বর্ধনা জানিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, তিনি সম্বর্ধনা জানিয়েছিলেন। এবং মেঘনাদবধ কাব্য একটি অসাধারণ সৃষ্টি, এবং এখানে ইন্দ্রজিতের যুদ্ধক্ষেত্রে তাকে অভিষেক করা ঘটনা দিয়ে শুরু হয়েছে, এবং প্রমীলা হচ্ছেন ইন্দ্রজিতের মৃত্যুর পর তার চিতাতে সহমরণে গেছেন, মানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে ইন্দ্রজিতের। এই ঘটনা দিয়ে কিন্তু কাব্যটি শেষ হয়। কাব্যটি কিন্তু যথেষ্ট সমবেদনা, সহানুভূতির উদ্রেক হয় রাক্ষসরাজ রাবণ এবং ইন্দ্রজিতের প্রতি পাঠকবর্গের। ঠিক আছে, এটাই অভিপ্রায় ছিল কবির।
এই মানসিকতা দিয়ে কিন্তু কবিতাটি পড়তে হবে। কবিতাটিতে যদি রাক্ষসরাজ রাবণ আর ইন্দ্রজিতের প্রতি ঘৃণা বর্ষণ করা হয় এবং দেখা হয় তাদেরকে অধর্মের পথে তারা হাঁটছে, তাদের প্রতি কবি কেন সহানুভূতি দেখাচ্ছেন, তাহলে কিন্তু কবিতাটির মর্মার্থটা বোঝা সম্ভব হবে না। ঠিক আছে, এখানে একজন বিদেশি, একজন কি বলবো, অপ্রত্যাশিত যারা প্রবেশ করেছেন এমন কাউকেই দেখানো হয়েছে রাম লক্ষ্মণ হিসেবে। ঠিক আছে, তারা যেন বিজাতীয় বা বিদেশির ঘরে প্রবেশ করেছেন এরমভাবে দেখানো হয়েছে। এবং সবচেয়ে বলা যেতে পারে কবির সমর্থন যারা পেয়েছে তারা হচ্ছে রাক্ষসরাজ রাবণ এবং ইন্দ্রজিৎ। ঠিক আছে, এইভাবেই কিন্তু এটাকে সাজানো হয়েছে, ঠিক রামায়ণের গল্পের মতন। কিন্তু রামায়ণের যিনি মানে বাল্মীকি বলো বা সংস্কৃত যিনি লিখেছেন বা মানে কৃত্তিবাস ওঝা, এদের মানসিকতা কিন্তু এখানে দেখানো হয়নি। ঠিক আছে, মানসিকতাটা একটু অন্যরকম। বুঝতেই পারছো যে এটা হচ্ছে রাক্ষসরাজ রাবণ এবং ইন্দ্রজিৎকেই বড় করে দেখানো হয়েছে। ঠিক আছে, তাদের প্রতি সহানুভূতির সঙ্গে কবিতাটি লেখা হয়েছে, এইটাই আমি বলতে চাইছি। এবং এখানে আমার এই কবিতাটি প্রসঙ্গে কিন্তু সমস্ত রকম ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে এই পর্যন্ত, ওকে, বাই।